সুপ্রিয় শিক্ষার্থী, একটু 3-4 মিনিট লেট হয়ে গেল লাইভে আসতে। একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে সেট আপ দিতে একটু সময় লেগেছে। তো যাই হোক, তো কেমন আছো তোমরা? এখন যদিও দুপুর 12টা, তারপরেও একটা শীতের সকালের যে আমেজ সেটা কিন্তু আমাদের মধ্যে এখনও আছে। দেখো, আজকে বেশ কুয়াশা পড়েছে এবং শীতটা বেশ ঘনীভূত হচ্ছে। তো এই শীতের আমেজে তোমাদের সবাইকে এই শীতকালীন দুপুরের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাসে প্রবেশ করছি। তো যাই হোক, প্রতিদিনের মতোই আজকেও আমি কিছু কথা বলবো। তো তার আগে আজকে আমরা টপিকটা দেখে নিই, আজকে কী নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি একটা ধারাবাহিকভাবে তোমাদেরকে পড়াচ্ছি বাংলা দ্বিতীয় পত্রটা। বাংলা দ্বিতীয় পত্রটা এর আগে এলোমেলো ক্লাস হয়েছে, আমরা সব স্যাররাই মোটামুটি নিয়েছি। আমাদের যে 3জন আছে, ভাস্কর সেন, গুপ্তচর এবং আমাদের সনি স্যার এবং আমরা 3জনেই কিন্তু ক্লাস নিয়েছি। তারপরেও আমি এখন গুছিয়ে একদম প্রথম টপিক থেকে লাস্ট টপিক পর্যন্ত ব্যাকরণটা পড়াচ্ছি। ইতিমধ্যেই আমরা 4টা টপিক শেষ করেছি: উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী এবং বাংলার শব্দ গঠন। এখন আমরা আছি 5 নম্বর টপিকে, বাক্যতত্ত্ব। 5 নম্বর টপিকের উপরে গত 19 নভেম্বর মেবি তোমাদের সাথে আমার বাক্য তত্ত্বের উপরে প্রথম একটা ক্লাস হয়েছে, যে ক্লাসটা তোমাদের সাথে আমি নিয়েছিলাম। প্রথম ক্লাস বাক্যতত্ত্বের উপরে প্রথম ক্লাস। তো এই ক্লাসটা কি ছিল আমরা একটু দেখে নিই। দেখো, বাক্যতত্ত্বের উপরে আমরা 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। একটা প্রশ্ন হচ্ছে তোমাদের ছিল হচ্ছে বাক্য কাকে বলে, তার সাথে ছিল হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক, কয়টি বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক, উদাহরণ সহ আলোচনা করো। আমরা এটা দেখিয়েছিলাম। পাশাপাশি আরেকটা ছিল, এরপরে আমরা একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে বাক্য সংজ্ঞা দাও, গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, উদাহরণ সহ আলোচনা করো। তো যাই হোক, এটা আমরা আলোচনা করেছিলাম এবং তোমরা আমার সাথে ছিলে। তো আজকে আমরা বাক্যতত্ত্বের কথা ছিল কি তোমাদের মনে আছে কিনা একটু লক্ষ্য করো। আমরা যদি ওই ক্লাসটা তোমরা যারা আমার সাথে ছিলে তাদের উদ্দেশ্যে বলছি। তো ওই ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের সাথে আজকের ক্লাসে আমরা বাক্য পরিবর্তন অর্থাৎ বাক্য রূপান্তর নিয়ে কথা বলবো, যেটাকে তোমরা ইংলিশে বলছো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা তোমরা 6 থেকে 11-12 পর্যন্ত মানে হরদম করেই যাচ্ছ। কিন্তু যখন আমরা বাংলা বলতে যাই, বাংলা বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন, তখনই তোমাদের জন্য সমস্যা হয়। অথচ তোমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে কিন্তু তোমাদের খুব একটা সমস্যা হয় না। তো আজকে আমরা দেখব যে কত সহজে আমরা এই রূপান্তরগুলা করতে পারি। এটার জন্য কিছু রুলস বা কিছু নিয়মকানুন আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, তার আগে তোমাদের সাথে একটু বাজে কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি, ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি। মহামারী মাঝখানে বেশ স্লো হয়ে গিয়েছিল। এখন শীতের প্রভাবে এই বিশ্বব্যাপী এই যে করোনার যে প্রভাব সেটা আবার বৃদ্ধি পেয়েছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তো আমরা দেখেছি যে বাংলাদেশেও এরকম শীতের প্রভাবে করোনা অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই জন্য আমরা সর্বোচ্চ সাবধানতা এটা অবলম্বন করব এবং পাশাপাশি নিজে সচেতন থাকবো, নিজের পরিবারকে সচেতন করব। আশেপাশে যারা আছে, যারা অনেকেই বুঝে না, তাদেরকে তোমরা এটা বলবা, যাতে এটা আসলে করতে পারি, আমরা এটা বিষয়টা প্রতিরোধ করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা আমাদের প্রস্তুতি নিব। এটা ছিল কথা। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই যারা লাইভে যুক্ত আছো, তোমরা কমেন্টস বক্সে গিয়ে তোমরা যে বরাবরের মতোই তোমাদের রোল এবং সেকশনটা লিখে দিবে, যাতে করে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আইডেন্টিফাই করতে পারি যে কারা তোমরা আমাদের সাথে ক্লাস করেছিলে বা ছিলে। তো ঠিক আছে, তো এই কথা বলে আজকে এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছো বা পরক্ষণে যারা যুক্ত হবে বা যারা লাইভের পরে যারা এই ভিডিওটা দেখবে, সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই মুহূর্তে আমার সামনে শিক্ষার্থী, অভিভাবক এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটা শুরু করছি। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা যাই আমাদের ক্লাসে। দেখো, আমি আজকে বলেছিলাম যে বাক্যতত্ত্বের বাক্য পরিবর্তন অথবা বাক্যান্তর, এটার নাম হচ্ছে বাক্যান্তর, বাক্য রূপান্তর
ওর বাক্য পরিবর্তন বলতে পারি। আমরা এটাকে কি বলতে পারি? বাক্য পরিবর্তন। লক্ষ্য করুন, তাহলে বাক্যান্তর, বাক্য রূপান্তর, বাক্য পরিবর্তন, এই তিনটা নামেই একটা বিষয়কে আমরা অভিহিত করি, যেটাকে আমরা ইংলিশে বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, তোমাদেরকে ওই দিন আমি গঠনগতভাবে বাক্যের প্রকারভেদটা পড়িয়েছিলাম, যেটা আমাদের বাক্য রূপান্তরের কাজে লাগবে। আজকে আমরা বাক্য রূপান্তরের যে বিষয়গুলো দেখব, এটা হচ্ছে গঠনগতভাবে বাক্যের যে পরিবর্তন হয়। গঠনগতভাবে কয় প্রকার ছিল? যদি তোমরা গত ক্লাসটার কথা একটু মনে থাকে তোমাদের, তাহলে দেখবে যে গঠনগতভাবে তোমাদের ছিল হচ্ছে গঠনগতভাবে তোমাদের 3 প্রকার ছিল। গঠনগত বাক্য কয় প্রকার ছিল? 3 প্রকার ছিল। কি কি একটু দেখে নেই। দেখো, ছিল হচ্ছে সরল, তারপরে ছিল জটিল, যেটাকে আমরা বলছি হচ্ছে জটিল বা মিশ্র, তারপরে ছিল হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আমাদের কয়টা ছিল? লক্ষ্য করতে দেখি, 3টা। তো এই 3টায় পরস্পর একটা থেকে আরেকটাতে রূপান্তর করবো। তাহলে কেমন হতে পারে? যেমন ধরো সরল থেকে একটা পরিবর্তন হতে, সরল থেকে মিশ্র বা জটিল, আবার মিশ্র থেকে সরল। তাহলে এখানে কটা পরিবর্তন হলো? 2টা। সরল থেকে মিশ্র, অর্থাৎ এরকম, দেখো এরকম হতে পারে। আবার সরল থেকে যৌগিক হতে পারে, অর্থাৎ এটা থেকে এটা হতে পারে। যৌগিক থেকে সরল হতে পারে, আবার সরল থেকে যৌগিক হতে পারে। তাহলে কটা গেল? 3টা। আবার দেখো তো দেখি, জটিল থেকে যৌগিক, আবার যৌগিক থেকে জটিল। ঠিক আছে? তো এরকম আমাদের পরিবর্তনগুলো হতে পারে। আমরা এগুলা দেখব যে দেখো 2টা, তাহলে টোটাল কটা হলো? 6টা। তাহলে 6টা পরিবর্তনের কিছু নিয়ম সহ উদাহরণটাগুলো আমরা আজকে দেখব আমাদের ক্লাসে। ঠিক আছে? তো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমার মোবাইলের নেটটা ডিস্টার্ব করছে, আমি দেখতে পাচ্ছি না যে তোমরা কে কি কমেন্টস দিচ্ছ বা লিখছো বা কতজন আমার সাথে যুক্ত আছো। এই বিষয়গুলো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে আমি দেখব। তোমরা অবশ্যই আমার নেটটা আসুক, আচ্ছা আমি দেখব, তোমরা আমার সাথে যুক্ত থাকো। তো দেখো কি কি বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করবো, একটু লক্ষ্য করো দেখি। প্রথম আমরা যেটা বলছি, 1 নম্বর যে পরিবর্তনটা, এটা হচ্ছে, তাহলে আগে আমরা একটু জেনে নেই বাক্য রূপান্তর বা পরিবর্তন কি বা কাকে বলে, বা এটা সংজ্ঞাটা কি। বাক্য রূপান্তর বা পরিবর্তন হচ্ছে বাক্যের অর্থের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর, এটিকে বলে বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন। আমি কি বলছি? বাক্যের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে, বাক্যের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে, বাক্যের অর্থের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তরের নামই হচ্ছে বাক্য পরিবর্তন, বাক্যান্তর বা বাক্য রূপান্তর। একটা বিষয় আমি একটু তোমাদেরকে একটা প্রচলিত একটা বাক্য দিয়ে বিষয়টা একটু স্পষ্ট করি। যেমন একজন বলল যে আমার ছেলে পরীক্ষায় পাস করতে পারেনি। তো লক্ষ্য করো, আমার ছেলে পরীক্ষায় পাস করতে পারেনি। অন্যজন বলল সেম সেন্টেন্সটাই, অর্থ এটাই থাকবে, কিন্তু ধরনটা, বাক্যের ধরনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আরেকজন কি বলল যে আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। দেখো তো দুইটার অর্থ বা মিনিং কি একই কিনা একটু লক্ষ্য করো তো তোমরা। আমি বলেছি যে আমার ছেলে পরীক্ষায় পাস করতে পারেনি, অন্যদিকে বলছি আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। তাহলে দুইটার ধরন একই, দুইটার ধরন কি একই। দেখি তো আমার নেটটা এসছে কিনা। তো যা বলছিলাম, সেটা অন হচ্ছে না ভিডিওটা। আচ্ছা লক্ষ্য করো যে আমার ছেলে পরীক্ষায় পাস করতে পারেনি বা আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে, অর্থ এক, কিন্তু প্রকাশের ভঙ্গি হচ্ছে ভিন্ন, ভিন্ন ঘটনে। একটাকে বলছি আমরা নেতিবাচক, আর একটাকে বলছি অস্তিবাচক। ঠিক আছে? অস্তিবাচক, এটাতে নাবোধক আছে বলে এটাকে নেতিবাচক বলছি। দেখুন না, পারেনি। তো এরকম
এই যে পরিবর্তন, এগুলা কি বলি হচ্ছে আমরা বাক্য পরিবর্তন, বাক্য রূপান্তর। তাহলে আমরা 1 নম্বরেই পরিবর্তন করছি সরল থেকে মিশ্র। লক্ষ্য করো আমরা 1 নম্বর পরিবর্তনটা কেমন হচ্ছে। 1 নম্বর পরিবর্তনটা হচ্ছে সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর, মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর, জটিল বাক্যে রূপান্তর। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো তো, সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে। আমরা জানি যে বাক্যের একটা মাত্র সমাপিকা ক্রিয়া এবং একটা মাত্র কর্তা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে সরল বাক্য। যে বাক্যের একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া, এটাকে বলি আমরা সরল বাক্য। আর মিশ্র বা জটিল বাক্য হইতে হলে আমাদের কি করতে হয়, দুইটা আশ্রিত খণ্ড বাক্য থাকবে, একটার অধীনে আরেকটা থাকবে। তাহলে আমাদের কাজ কি, যে একটা সরল বাক্য যদি থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে, দেখো রুলসগুলো কিভাবে লিখতে হবে, যে আমরা লিখতে পারি যে সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে হলে কি করণীয়। আমাদের করণীয় হচ্ছে যে সরল বাক্যের কোনো অংশকে খণ্ডবাক্যে রূপান্তর করতে হবে, খণ্ডবাক্যে রূপান্তর করতে হবে প্রথমে এটা। আর পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে যে এটার সাথে কি লাগাইতে হবে, যদিও, তারপরে হচ্ছে যে তথাপি, হ্যাঁ, এছাড়া হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকতে পারে, সাপেক্ষ সর্বনাম, যা তা, যে সে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যাহা তাহা, যেমন তেমন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবে। তাহলে কি বললাম, যে সরল বাক্যকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর, তাহলে নিয়ম হচ্ছে সরল বাক্যের কোন অংশকে খণ্ডবাক্যে রূপান্তর করতে হবে, যদিও, তথাপি, সাপেক্ষ, সর্বনাম ইত্যাদি ব্যবহার করতে হবে, তাহলে আমরা একটু এটা দেখি যে কেমন হয়। একটু উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। সরল বাক্যকে আমরা কিসে রূপান্তর করতেছি, জটিল বাক্যে রূপান্তর করতে পারি। যেমন ভিক্ষুককে দান করো, এটা যদি হয়, ভিক্ষুককে দান করো, তাহলে এটা কি হবে, এটা খণ্ডবাক্যে রূপান্তর করবে, যে ভিক্ষা চায় তাকে দান করো। দেখো, যে তাকে, একটার সাথে আরেকটা সাপেক্ষ হইল, তো এই জন্য যে ভিক্ষা চায় তাকে দান করো। তারপরে এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি, যে এটা গেল একটা, আমরা যদি ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, তাহলে এটা যদি আমি জটিল বানাই, এটা তো সরল, এটা কি সরল। দেখো, করে একটা সমাপিকা ক্রিয়া, আর ছেলেরা শিক্ষকের আদেশ, ছেলেরা হচ্ছে কর্তা, তাহলে একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এটাকে আমরা যদি রূপান্তর করি, তাহলে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এটা বলতে পারি। তাহলে আমরা এটা যদি বানাই কি, জটিল বা মিশ্র বানাইলে কি হয়, দেখো, যারা, এই যে এখানে সাপেক্ষ সর্বনাম, ভালো ছেলে তারা শিক্ষকের পালন করে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। লক্ষ্য করো যে এটা কিন্তু জটিল বাক্য হয়ে গেল। তো এরকম আমরা তৈরি করতে পারি সরল থেকে, সরল বাক্যকে মিশ্র বাক্যে
রূপান্তর করার জন্য দুটো বিষয় মনে রাখতে হবে। কি কি বলেছি? সরল বাক্যের একটা অংশকে খণ্ডবাক্য বানাইতে হবে, আর খণ্ডবাক্যগুলোর পূর্বে আমরা কি বসাবো? যদি, যদিও, তাহলে, তবে, তথাপি ইত্যাদি। আর এছাড়া আমরা ব্যবহার করতে পারি কি? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কোনগুলা? যে, সে, যা, তা, যারা, তারা, যেমন, তেমন ইত্যাদি। যেমন কর্ম তেমন ফল, এরকম হতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমরা এবার চলে যাব হচ্ছে ঠিক এর উল্টাটাতে। দেখো, একটু লক্ষ্য করতে দেখি। আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে কেমন হয়? উল্টায় দিলে কি হবে? আমরা এখানে বলবো হচ্ছে 2। এখানে বলতে পারি জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর, জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর। তাহলে এটার জন্য আমাদের কি ফলো করতে হবে? একটু লক্ষ্য করো যে এখানে ঠিক এটার উল্টাটা। যেমন এখানে প্রথমেই করতে হবে যে খণ্ডবাক্য ছিল, খণ্ডবাক্যগুলোকে একটা নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হবে, একটা সরল বাক্যে রূপান্তর করতে হবে। যেমন প্রথমত সংকুচিত একটি পদ একটি বাক্য অংশে রূপান্তর করতে হবে। যেমন আমি তোমাদেরকে বলি যে অব্যয়, আমরা যেগুলো বলছিলাম যে কিছু অব্যয় থাকে, যদি, যদিও, তথাপি, এগুলো বাদ দিতে হবে। যদি বলতে পারি যে যদি, যদিও, তথাপি, হ্যাঁ, ইত্যাদি যোজক এবং সাপেক্ষ সর্বনাম বর্জন করতে হবে। আরেকটা হলো যে প্রধান খণ্ডবাক্যকে সংকুচিত করে একটি পদ বা বাক্যাংশে রূপান্তর করতে হবে। যেমন তোমাদেরকে যদি উদাহরণ দিই, তোমরা একটু লক্ষ্য করো। আমি যদি বলি যে পরিশ্রম করে সে সফলতা লাভ করে, বা যারা পরিশ্রম করে তারা সফলতা লাভ করে। যেমন যারা, তাহলে এটা তো জটিল নাকি? যারা পরিশ্রম করে তারা সফলতা লাভ করে। তাহলে যদি আমরা বলি এটা, ঠিক আছে, যারা পরিশ্রম করে তারা সফলতা লাভ করে। এবার একটু লক্ষ্য করো তো দেখি যে এটাকে যদি আমি সরল বাক্যে রূপান্তর করি তাহলে কি হবে? আমি বলছিলাম যে প্রধান খণ্ডবাক্যটাকে একটা সংকুচিত পদে বা বাক্যাংশে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এক কথায় প্রকাশের মাধ্যমে আমরা কি করি? একটা বাক্যকে বাক্য সংকুচন বা এক কথায় প্রকাশ আমরা যেটাকে বলি, এটা এই ক্ষেত্রে আমাদের কাজে লাগাতে হবে। যেমন আমরা বলেছি যারা পরিশ্রম করে তারা সফলতা লাভ করে। এক কথায় এটাকে কি বলে? পরিশ্রমীরাই সরল। আমরা কি বলতে পারি তাহলে এটাকে? যে পরিশ্রমীরাই সফলতা লাভ করে। কথা তো এটাই ছিল যে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সরল বাক্য। তাহলে সরল বাক্যের যে রুলস, সে রুলস কিন্তু সে ফলো করেছে। যেমন বলেছে পরিশ্রমীরাই সফলতা লাভ করে, পরিশ্রমীরাই সফলতা লাভ করে। আচ্ছা, এরপরে যাও, আমরা আরেকটাতে যাই। এটার উদাহরণ তোমরা আরো নিতে পারো, আরো অনেক দেওয়া আছে। তোমরা যদি টেস্ট পেপার থাকে তোমাদের কাছে, দেখবা যে বিভিন্ন বোর্ডে অনেক প্রশ্ন এসেছে। তোমরা এটাও দেখতে পারো, বিভিন্ন বোর্ডে যে আসছে, ঠিক আছে। যেমন এরকম যদি বলি যে যাদের বুদ্ধি নেই
তারা একথা বিশ্বাস করবে, তারাই একথা বিশ্বাস করবে। ধরো এটা একটা বাক্য, তাহলে এটা কি? যাদের, তারাই, তাহলে সাপেক্ষ সর্বনাম দ্বারা জটিল বাক্য, এটার নাম কি? জটিল। তাহলে এটাকে আমি কি বানাবো? সরল। তাহলে সরল বানালে কি মনে রাখতে হবে? যে বাক্যটাকে সংকুচিত করে একটা পদ বা একটা বাক্যাংশ রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে একটু লক্ষ্য করতে দেখি। সেক্ষেত্রে আমরা কিভাবে করব একটু মনে রাখো, মনে করার চেষ্টা করো দেখি। ক্ষেত্রে আমরা অবশ্যই এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের সহযোগিতা নেব। যাদের বুদ্ধি নেই তাদেরকে কি বলে এক কথায়? বুদ্ধিহীন। তাহলে আমরা বলতে পারি যেহেতু বুদ্ধিহীন বলে, যার বুদ্ধি নেই তাকে বুদ্ধিহীন বলে, আর যাদের বুদ্ধি, যাদের, তাহলে বহু বচন বলছি, তাহলে বুদ্ধিহীনরাই। হ্যাঁ, এক বচন হলে যদি বুদ্ধিহীন হয় তাহলে বহু বচন হলে বুদ্ধিহীনরা। তাহলে এনে আবার আমরা এবার তারাই ই আছে, এই জন্য আমরা ই লাগাবো। যেমন এরকম বলতে পারি যে বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। লক্ষ্য করো, এই যে এটা তো আসলে এক কথা বলে। যাদের বুদ্ধি নেই এক কথা কি বলে? যার বুদ্ধি নেই তাকে এক কথা বলে নির্বুধ বা বুদ্ধিহীন। আর যদি যাদের যেহেতু বলছে এই জন্য বুদ্ধিহীনরা। আর রস্যই কেন দিছি? যেন তারাই জোর দেওয়া হয়েছিল, এই জন্য রস্যই ই প্রত্যয় দিয়েছি, এই জন্য বলেছি বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। তাহলে এইভাবে আমরা বাক্য জটিল থেকে সরলে নিতে পারি। তো ঠিক আছে, এবার আমরা চলে যাই হচ্ছে পরবর্তী ধাপ। যে বাক্য দেওয়া থাকবে আর যে বাক্য রূপান্তর করব, অবশ্যই যে বাক্যে রূপান্তর করবো ওই বাক্যের বৈশিষ্ট্যটা আমাকে আয়ত্ত রাখতে হবে এবং বৈশিষ্ট্যটা আমাকে জানতে হবে। যদি আমি বৈশিষ্ট্যটা না জানি তাহলে কিন্তু আমি বাক্য রূপান্তর করতে পারবো না। কারণ যেমন আমি সরল বাক্যের বৈশিষ্ট্য জানি যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যদি আমি সেটার বৈশিষ্ট্য না জানতাম তাহলে আমি হয়তো এরকম রূপান্তর করতে পারতাম না। তো ঠিক আছে, এবার আমরা চলে যাই হচ্ছে, তাহলে এই দুইটা শেষ, সরল থেকে জটিল, জটিল থেকে সরল, সরল থেকে জটিল, জটিল থেকে সরল। এখন কি হবে তাহলে? সরল থেকে যৌগিক, অথবা আমরা বলতে পারি হচ্ছে জটিল থেকে যৌগিক, জটিল থেকে যৌগিক। তাহলে সবগুলো একটার সাথে একটা যাবে। আচ্ছা, তাহলে আমরা ওই সরল দেই প্রথমে, সবগুলোতে যাই, সরল থেকে যৌগিকে যাই। দেখো তো দেখি 3 নম্বর, সরল থেকে যৌগিক। যৌগিক মানে কি? কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, লক্ষ্য করো, বলেছি যে সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর, সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর। এখন আমি তোমাদের কাছে আগে জানতে চাই যে যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা কি? যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা হচ্ছে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য থাকবে, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক বাক্য থাকবে এই যৌগিক বাক্যে। তাহলে এটাকে আমরা যৌগিক বাক্য বলবো। অর্থাৎ যৌগিক বাক্যকে বাংলায় আমরা দুই বা ততোধিক, কমপক্ষে দুইটা বা তারও অধিক সরল বাক্য পেতে পারি, জটিল বাক্য পেতে পারি। তাহলে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক পরস্পর নিরপেক্ষ বাক্য দ্বারা যৌগিক বাক্য গঠিত হয়। তাহলে এখন সরল বাক্য তো থাকে হচ্ছে কেবল একটা ক্রিয়া এবং একটা কর্তা। তো এইটাকে যদি আমরা যৌগিক বাক্যে নিতে চাই তাহলে কি করতে হবে? তোমরা একটু চিন্তা করো তো, শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করো। আমাদের কি করতে হবে? প্রথমে আমরা সরল বাক্যটা দেখে এটাকে আমরা পরস্পর নিরপেক্ষ দুটা বাক্যে রূপান্তর করতে হবে। আর সেই জন্য আমাদের কি করতে হবে? সেই জন্য অবশ্যই আমাদের কিছু সংযোজক বা অব্যয়, যেটাকে এখন আমরা বর্তমানে ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভাষায় আমরা এটাকে বলছি যোজক। সংযোজক, অব্যয় বা যোজক ব্যবহার করতে হবে, সংযোজক, অব্যয় বা যোজক ব্যবহার করতে হবে। আজকে মনে করো যে আমি আসলে তোমাদেরকে দেখতেই পাচ্ছি না যে কারা আমার সাথে যুক্ত হয়েছ। যেমন আমরা যদি বলি যে আমি কি বলেছিলাম প্রথম, যে সরল বাক্যকে নিরপেক্ষ
দুটি বাক্যে রূপান্তর করতে হবে। তারপরে বললাম যে যোজক, অর্থাৎ যোজকের মধ্যে আমরা কি আছে, সংযোগ বা বিয়োজক অব্যয় ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা বলতে পারি যোজক এক কথায়, আর ব্র্যাকেটে আমরা লিখতে পারি সংযোজক বা বিয়োজক অব্যয় সংযোগ বা বিয়োজক অব্যয় ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলি এরকম, উদাহরণ হতে পারে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তো এটাকে যদি আমরা এইভাবে রূপান্তর করি, এটা তো সরল, এটা কি সরল, এটাকে আমরা কিসে নিব, এটাকে নিব হচ্ছে যৌগিক। তাহলে যৌগিক বাক্য নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা একটু লক্ষ্য করি। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, তাহলে আমরা বলতে হবে তিনি আমাকে 5 টাকা দিলেন। এই যে দুইটা নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে, দেখো একটা বাক্য তিনি আমাকে 5 টাকা দিয়ে, তাহলে এটা কি ছিল, অসমাপিকা ক্রিয়া ছিল, এটাকে সমাপিকা বানাইলাম। অসমাপিকা ক্রিয়াকে কি করলাম, সমাপিকা ক্রিয়া বানাইলাম। এখানে কিন্তু তুমি আরেকটা লিখতে পারো যে অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা বানিয়ে দুইটা নিরপেক্ষ বাক্য রূপান্তর করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। নেট আসতেছে না। আচ্ছা, তাহলে তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, আর এখানে কি বলছি, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে এটা কি হলো, অবশ্যই যৌগিক বাক্য হয়েছে। কি বাক্য হয়েছে, যৌগিক বাক্য হয়েছে। এবার একটু লক্ষ্য করো যে আরো দু একটা উদাহরণ দিই, তাহলে স্পষ্ট হবে। যেরকম বলি যে সরল, তার বয়স হলেও বুদ্ধি বাড়েনি। একটু লক্ষ্য করো তো দেখি, হলেও অসমাপিকা ক্রিয়া, তাহলে এটাকে আমি সমাপিকা বানিয়ে দুইটা পরস্পর নিরপেক্ষ বাক্য রূপান্তর করব এবং মাঝখানে যোজক বা বিয়োজক অব্যয় ব্যবহার করব। এরকম আমি বলতে পারি যে এটাকে যদি আমি যৌগিক বানাই, তাহলে আমি কি লিখব, যে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে এরকম আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন ধরো যে সরল, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। এটা যদি যৌগিক বানাই তাহলে এরকম হতে পারে, আমি বহু কষ্ট করেছি এবং
শিক্ষা লাভ করেছে। শিক্ষা লাভ করেছি। তাহলে এরকম হতে পারে আমাদের সরল থেকে যৌগিক বাক্য। তাহলে এটার উল্টাটা যদি আমরা এখন করি তাহলে কি হবে একটু দেখো তো দেখি। এটার উল্টাটা যদি আমরা করতে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে যৌগিক থেকে সরল। সাথে সাথে করে দিই আমরা এটাকে। তাহলে এটাকে আমরা দিব হচ্ছে যৌগিক, এটাকে দিব হচ্ছে সরল। একটু লক্ষ্য করো, যৌগিক, এটাকে দিচ্ছি হচ্ছে সরল। ঠিক আছে? তো তোমাদের যারা যুক্ত আছো তোমরা অবশ্যই তোমাদের রোল এবং সেকশন লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এক্ষেত্রে আমরা তিনটা নিয়ম খুব ভালোভাবে ফলো করব। আমরা জানি যে যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে, কারণ এখানে যেহেতু আমরা দুই বা ততোধিক স্বাধীন বা নিরপেক্ষ বাক্য থাকে, এই জন্য আমরা যেটা বলছি যে মনোযোগ দিয়ে শোনো, এই বিষয়টা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যেহেতু যৌগিক বাক্যে তোমার দুই বা ততোধিক নিরপেক্ষ বা স্বাধীন বাক্য থাকে, তাইলে অবশ্যই বাক্য হইতে গেলে একটা সমাপিকা ক্রিয়া লাগে। তাইলে যদি দুই বা ততোধিক সমাপিকা বাক্য, যদি দুই বা ততোধিক স্বাধীন বা নিরপেক্ষ বাক্য থাকে, তাহলে অবশ্যই দুই বা ততোধিক সমাপিকা ক্রিয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সরল বাক্যে তো কয়টা থাকতে হবে? সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকতে পারে। সরল বাক্যে কয়টা থাকতে পারে? একটা। তাহলে আমরা বলতে পারি যে যৌগিক বাক্যের একটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হবে। দুই নম্বরে হচ্ছে, তাহলে একটা যদি অপরিবর্তিত থাকে তাহলে বাকিগুলা কি করবা? বাকিগুলাকে অবশ্যই অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তাহলে বলতে হবে যে অন্য সকল সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তারপরে আমরা জানি যে যৌগিক বাক্যে কি কি থাকে? যৌগিক বাক্যে থাকে হচ্ছে এবং, ও, আর, কিন্তু, অথবা, না, বা, নইলে, তাহলে, তারপর ইত্যাদি যোজক থাকে। ইত্যাদি যোজক কি কি বলেছি? এবং, ও, আর, কিন্তু, অথবা, বা, নইলে, তাহলে, তারপর, সুতরাং, যেহেতু, যে এই যে যোজকগুলা থাকে, অর্থাৎ যোজক, সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয়, যেটাকে আমরা এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভাষায় আমরা এটাকে বলছি যোজক। এই যোজকগুলা কি করতে হবে? যোজকগুলাকে বর্জন করতে হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা যে যোজক অর্থাৎ হচ্ছে সংযোজক বা বিয়োজক অব্যয়সমূহ বর্জন করতে হবে। যেমন বর্জন করতে হবে। তাহলে আমরা এরকম একটু দেখতে পারি যে কয়েকটা উদাহরণ। তাহলে এই নিয়মগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এই তিনটা রুলস। ঠিক আছে? আমরা একটু উদাহরণগুলো দেখে নেই। ঠিক আছে? আমরা বলতে পারি যে
একটা এরকম হতে পারে যে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। লক্ষ্য করো তো দেখি, এই যে তাই একটা যোজক, এটা একটা সমাপিকা ক্রিয়া, বলিনি আর পড়েছি, দুইটা সমাপিকা ক্রিয়া আছে। আমি নিয়মে বলেছি যে কেবল একটা সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত রাখতে হবে আর বাকিগুলোকে কি করতে হবে, অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি তো দেখি, এটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে এটার নাম ছিল হচ্ছে যৌগিক, তাহলে আমরা রূপান্তর করছি এখন কি সরল বাক্যে। সরল বাক্যে তাহলে আমরা বলতে পারি যে সত্য কথা না বলে বিপদে পড়েছি, বিপদে পড়েছি। একটু লক্ষ্য করো দেখি, সত্য কথা না বলে বিপদে পড়েছি, তাহলে এখানে বলিনি, এটাকে আমি বানাইলাম হচ্ছে না বলে, তাহলে অসমাপিকা ক্রিয়া বানিয়েছি। আর একটা সমাপিকা ক্রিয়া শুধু ঠিক রেখেছি, দেখো পড়েছি, একটা সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত রেখেছি। আর এখানে তাই ছিল, এটাকে আমরা বর্জন করেছি, যেটা আমরা বলেছি যে যোজক, এটাকে সংযোগ বা বিয়োজক বা সংকুচক অব্যয়কে আমরা কি করব, বর্জন করব। তো যে দেখো তাইকে কিন্তু আমরা বর্জন করেছি, তাহলে এটা একটা গেল। এবার আসা হচ্ছে আমরা যৌগিক থেকে, এটা তো ছিল হচ্ছে তোমার 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, সরি এটা কি হলো 4 নম্বর, যে যৌগিক থেকে সরল বাক্যে রূপান্তর। যৌগিক থেকে, এর আগে আমরা কি দেখেছিলাম, সরল থেকে যৌগিক, আর এখন দেখাচ্ছি যৌগিক থেকে সরল। তাহলে রুলস হচ্ছে এটা, মনে রাখতে হবে। আচ্ছা, এরকম আমরা পরের যে বাক্যটা বলবো, এটা হচ্ছে যৌগিকের সাথে মিশ্র বাক্যের করব, আমরা রূপান্তর করব। যেমন আমাদের সময় তো হয়ে গেছে অনেক, আসলে খুব দ্রুত চলে যায়। তাহলে আমরা 5 নম্বরে কি বলতে পারি, যে আরো 2টা রয়ে গেছে, কিন্তু আমাদের সময় এখন তো অনেক। আচ্ছা দেখো, এটা বলতে পারি যে মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্যের রূপান্তর, যৌগিক বাক্যের রূপান্তর, এটা হচ্ছে 5। তাহলে এটার মধ্যে কি হবে, আমরা এটা বলতে পারি, তো খেয়াল করো, এরকম হতে পারে মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর। আমরা জানি যে মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর, আমরা জানি যে যৌগিক বাক্যে মিশ্র বাক্যে 2টা খণ্ডবাক্য থাকে। মিশ্র বাক্যে কি থাকে, 2টা খণ্ডবাক্য থাকে। তাহলে এই খণ্ডবাক্যগুলা একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকে। মিশ্র বাক্যে যে 2টা খণ্ডবাক্য থাকে, এই খণ্ডবাক্যগুলা একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই নির্ভরশীলতা না দেখিয়ে আমরা এটাকে কি করব, এটাকে স্বাধীন করে দিব। কি করে দিব, স্বাধীন করে দিব। তাহলে আমরা লিখতে পারি এরকম যে মিশ্র বাক্যের খণ্ডবাক্যগুলোকে স্বাধীন বাক্যে রূপান্তর, স্বাধীন বাক্যে রূপান্তর করতে হবে। এবং ও আর তাই কিন্তু ইত্যাদি অব্যয় ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যদি, যেমন এটাকে আমরা বলতে পারি হলো কি মিশ্র বাক্য। মিশ্র বাক্যের মধ্যে যদি সে কাল আসে তাহলে আমি যাব।
তো এটাকে আমরা রূপান্তর করতে হবে এরকম, সে কাল আসবে এবং আমি যাব। একটু খেয়াল করতে দেখি এখানে কি কি বলেছিলাম। দেখো মিশ্র বাক্যের খণ্ডবাক্যগুলোকে, এই যে এটা একটা খণ্ডবাক্য ছিল আর এটা একটা খণ্ডবাক্য ছিল, তো দুইটাকে কি বললাম, স্বাধীন বাক্য বানাইলাম এবং বলছিলাম যে এবং আর কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। দেখো আমরা যদি বাদ দিয়েছি তাহলে বাদ দিয়েছি, আর ব্যবহার করেছি কি কাল, সে কাল আসবে, এটা একটা স্বাধীন বাক্য এবং ব্যবহার করেছি এবং আমি যাব। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের বাক্য রূপান্তর। আরেকটা বাক্য রূপান্তর রয়ে গেছে 6 নম্বর, যেটা হচ্ছে মিশ্র বাক্য থেকে যৌগিক দেখাইছি, যৌগিক থেকে মিশ্র, ঠিক এটার রিভার্স, উল্টাটা হবে। আমরা এইভাবেই দেখে নিব এটা। আর আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা অন্য একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। তাহলে আমরা 5 নম্বর টপিকে চলে যাব। আর বাক্য রূপান্তরের কিন্তু অবশ্যই কি করা যাবে, বাক্য রূপান্তরে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমরা যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি বাক্য রূপান্তরে ভালো করতে পারবে। তোমরা অবশ্যই পরীক্ষার হলে কিন্তু বাক্য রূপান্তরটা আনসার করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।